গুড আফটারনুন ফ্রেন্ডস, যা সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাপরে বাপ, টেপির কষ্ট দেখে আমি ক্যামেরাটা খুললাম। তাছাড়াও মরকট তোকে নাকি দীপ্তি কি বলেছে সাইডে ডেকে, সবগুলোই বলবো। তার জন্য তোমাদেরকে বলছি স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। কারণ আজকে আমার বিশাখা আসেনি, চন্দনা আসেনি, মাম্পির চ্যানেলে একটা ভিডিও যাবে। সংসারে প্রচুর কাজ, এখনও স্নান করতে পারিনি, স্নানে ঢুকবো, রান্না বাকি আছে, মানে সব রেডি মোটামুটি। স্নানটা করে রান্নাঘরে ঢুকে যাব, রান্না বান্না চালু শুরু আরম্ভ। তার জন্যে ওই কাজটা করার আগে ভাবলাম একটু এই কাজটা করে নিই। চলো, তুমি প্রথমে আমি কমেন্ট পড়ব, টেপির কমেন্ট বক্সের কমেন্ট। তাহলে কৃষাণুর কি কষ্ট হয়েছিল, ওই ওটা ও তো দুধের শিশু। তুমি যে কথাটা বললে যে তোমার মাকে ছেড়ে যাচ্ছ তো খারাপ লাগছে, তাহলে তোমার ওইটুকু বাচ্চাটাকে কিভাবে থাকে একবার ভেবেছো? তোমাকে কিছু বলার নেই, তবুও বললাম তোমার কথা শুনে। একদম তুমি না হয় বেড়ানোর শেষে আবারও মায়ের কাছে ফিরে আসবে, কিন্তু সেই বাচ্চাটা আর মায়ের কাছে ফিরতেই পারলো না। তার কথা মনে পড়ে নিশ্চয়ই। সত্যিকারের এটা তোমার চাউনি দেখেই বোঝা যায় যে তুমি ছেলেদের প্রতি একটু বেশি অ্যাডিক্টেড। নিজের চরিত্র ঠিক রাখার চেষ্টা করো। আচ্ছা, তুমি খুব ভালোভাবেই বুঝতে পারছো যে এই সব কন্ট্রোভার্সিয়াল থাম্বনেল ছাড়া আর কোনো রাস্তা নেই ভিউজ বাড়ানোর জন্যে। দেখো এটাই যদি কাজ হয়। থাম্বনেলে কি লিখেছে তোমার? হ্যাঁ, 2 বছর পর এইভাবে মাকে একা রেখে চলে যাচ্ছি, জানি না কেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, এরকমই কিছু লিখেছে। শোনো, এটা তো স্বাভাবিক কথা, তোমরা আজকে আমি তোমাদেরকে একটা গোপন লুকানো কথা বলছি। আমি তোমাদের বলেছিলাম শম্পা বলে একজন ভিউয়ার্স, ওরা এসেছিল তোমার হচ্ছে আসাম বলছি, ওরা এসেছিল দাঁড়াও আগরতলা থেকে, আগরপাড়া বা আগরতলা, ওই জায়গা থেকে। শম্পা মা, মেয়ে এবং তার দিদা। হ্যাঁ, মানে শম্পা হচ্ছে মা, শম্পার মেয়ে এসেছিলো, আর শম্পার মা এসেছিলো, মানে মেয়েটার দিদা। যখন এসেছিল তখন খেতে বসে, তোমরা ভিডিওটা দেখেছো, আমার চ্যানেলেও দেখবে কৃষাণুকে খেতে দেওয়া হয়েছিল। খেতে না, কৃষাণুর আগে খাওয়া গেছিলো, তারপরে আমি খেতে বসবো, আমার থালায় কৃষাণু ভাত নিয়ে বসেছে এবং ওখানে পাবদা মাছ খাচ্ছিলো এবং খুব ভালো। সেই সময় সব কিছু কিন্তু আমি ক্যামেরায় দিইনি, কিছু কথা সরানো ছিল। তখন ওরা জিজ্ঞেস করছিল, শোনা মা কই মা, এটা সব মানুষই টুকটাক জিজ্ঞেস করে ওকে। তো ও বলছে আমি জানি না, মা মামার বাড়ি গেছে আর মা ফেরে নাই। মাকে কত জায়গায় দেখি, কিন্তু মা মানে ডাকি, কিন্তু মা আর আসে না, মাকে আর দেখতেও পাই নাই। ঘুম থেকে উঠে মা আর নাই, মামার বাড়ি গেছে আর আসে নাই, এরকম করে একটুখানি তোতলা করে একটু আদো করে কথা বলে। ও যে একটা দুধের শিশু, ওর মায়ের কথা মনে পড়েনি বা এখন পড়ে না হয়তো, সেটা নয়। দেখো, বাচ্চাদের কাছে মা হচ্ছে এমন একটা জিনিস, মাকে কোনোদিন কোনো বাচ্চা ভোলে না। আমি ভুলেছি, আমি তো যে বুড়ি হতে চললাম, আমি তো চোখে দেখিনি, আমি তো অনুভব করিনি, তার স্পর্শ পাইনি, তার ছোঁয়া পাইনি, কিন্তু আমি ভুলেছি না, আজও ভুলিনি। আজও আমার তাকে দেখার একটা ইচ্ছা, সবসময় মনের ভেতরে একটা লুকানো ইচ্ছা। আমি তুলতেই চাই না এইসব কথা, তবু কেমন দেখতে, মানুষটা কেমন একবার একটু হলেও একটু হলেও আমার মনের ভেতরে একটা স্বাদ, আশা কি নেই যে আমারও দেখতে ইচ্ছা করে তাকে, দেখতাম কেমন, আমি কার মতন। যেমন আমি আমার ছেলে মেয়েকে দেখি আর বলি, অর্কর হাসিটা, যেমন শুভ বলে অর্ক হাসিটা তোমার মতন, কারণ এই যে আমি হাসলে আমার এই দুটো সাইডে টোল পড়ে, দেখবে হাসলে এই দুটো সাইডে, আগে তো রোগা ছিলাম আরও টোল পড়তো, এই দুটো সাইডে টোল নাকি অর্করও পড়ে,
তাও শুভ বলে অর্কর হাসিটা তোমার মতন, বাদ বাকি অর্কর চোখগুলোও অনেকটা আমার মতন মাম্পিরও, বাবা মা মিলেমিশে তো বাচ্চারা হয়। তো এই যে আমিও খুঁজতে চাইতাম আমাকে কার মতো দেখতে, আমার মায়ের মতন বা বাবার মতন কী আছে, এগুলো আমারও তো দেখতে ইচ্ছা করে, আমারও তো দেখতে। তা মা বাবাকে কেউ ভোলে না, মাকে ভোলে না, বিশেষ করে মাকে তো ভোলেই না। ও সারা জীবন কিন্তু মাকে মনে রাখবে এবং মায়ের জন্যে ওর কষ্ট হবেই। এটা হ্যাঁ, এখন বাবার আদর ঠাম্মা দাদুর আদর পেয়ে ভুলে আছে, কিন্তু একটা টাইম যখন ওর জ্ঞান আসবে তখন তো প্রশ্ন করবেই, কারণ বাচ্চা যখন পৃথিবীতে এসেছে তার মা তো থাকবেই, তাই না? মা ছাড়া একটা বাচ্চার তো অস্তিত্ব নেই। তাই মা কোথায়, কেন মা চলে গেছে, কী জন্যে মা চলে গেছে, মা কেন ফেরেনি, এরকম প্রশ্ন হাজারো প্রশ্ন সম্মুখীন হতে হবে সবাইকে। এই যে মাকে মনে পড়ছে, জানি না কেন 2 বছরে ওর মাকে মনে পড়ছে। তাছাড়াও 5 বছর বিয়ে হয়েছিল, মা আসা যাওয়া করেছে, ফোন আলাপ করেছে, আর এই 2 বছর টানা মায়ের কাছে থেকে মাকে মনে পড়ছে। আর এই 10 মাস 9 মাস 9 দিন পেটের ভেতরে একটা বাচ্চা রেখে সেই নাড়ি ছেঁড়া বাচ্চাটাকে জন্ম দিয়ে সেই বাচ্চাটাকে 2.5 বছর তোমার মা তো তোমাকে ছেড়েছে তুমি খুঁটে খাওয়ার, মানে বিয়ে দিয়েছে, তখন তো তুমি তোমার ভালো মন্দ সব বুঝো, তারপরেও নিয়ে এসেও 2 বছর রেখেছে, এর ভেতরেও তোমার মাকে যে তুমি কতটা মেনেছো, মায়ের যে তুমি কতটা বাধ্য, সেটা আমরা গোটা ওয়াইটির লোক দেখেছি। এবং মায়ের কথা মেনে যে তুমি কতটা চলেছো, মা যেটা বলেছে সেটা যে তুমি কতটা করেছো, সেটা আমরা সবাই দেখেছি, সবাই। নোংরামি, তোমার মায়ের আঁচলের তলায় থেকে তুমি যা নোংরামি করে গেছো, যে নোংরামি আমাদের দেখিয়েছো, সেটা আর বলার কথা নয়। এটা আমরা সবাই দেখেছি, গোটা ইউটিউবের লোক দেখেছি। তাছাড়াও শ্বশুরবাড়ির লোককে হ্যারাসমেন্ট করার, একদিকে হ্যারাসমেন্ট করছো আর একদিকে আরেকটা বিয়ে করে বসে আছো, দ্বিতীয় বিয়ে করেও সুন্দরভাবে তার সাথেও সংসার করছো, তার বাড়িতেও যাচ্ছ আসছো, তার বাড়িরও চিরস্থায়ী থাকবা বলে, সেখানে ভিডিও করবা বলে নিজের চয়েস মতো কালার, নিজের চয়েস মতো টাইলস মাইলস সব বসালায়, সব কিছু করে আবার তাকে ছেড়ে দিয়ে, মানে মায়ের আঁচল ছাড়া কিচ্ছু জুটছে না। সেই মাকে রেখে বছর 2 পর সেই মাকে রেখে আমার টেপি ঠাম্মির সাথে বাইরে বেড়াতে গেল, কয়েকদিনের জন্য গেছে, বলেছে কয়েকদিনের জন্য গেছে ঘুরতে, ঘুরু করতে গেল মাকে রেখে। তাই বলতে পারছে না, ভাষায় প্রকাশ করতে পারছে না, বুকের ভেতরটা কষ্ট হচ্ছে। একটা ভাবো তো, তোমার বেস্ট ফিট করা দুধের শিশুটাকে যখন তুমি ছেড়ে এসেছো, ও কতটা কষ্ট পেয়েছে, ও কতটা রাত কেঁদেছে, ও কত দিন মাকে খুঁজে বেরিয়েছে, কত স্বপ্ন দেখেছে মাকে নিয়ে। স্বপ্ন ঘুমের ঘরে হয়তো দেখছে ও মায়ের বুকের মধ্যেই শুয়ে আছে, চোখ খুলে দেখছে মা নয়, ওটা ঠাম্মি শুয়ে আছে। কতটা কষ্টর হয়েছে ভাবো তো একবার, ভেবেছো, ভেবে দেখেছো? তুমি যে কষ্ট পাও তোমার মাও কষ্ট পাবে। এই যে বলে ভালোবাসার টান, আমি যদি এক কষ্ট পাই আমার সন্তানও কষ্ট পাবে, আমার সন্তান যদি কষ্ট পায় আমিও কষ্ট পাবো। তোমার সন্তানের জন্য তোমার কষ্ট লাগেনি? তুমি সেই কষ্ট পাওনি? মনে হয়নি যে আমি সব ছেড়ে ছুড়ে আমি আগে আমার সন্তানের কাছে যাই? না, আমার সন্তানের জন্য সত্যিই খুব কষ্ট হচ্ছে, আমার আর ভালো লাগছে না, আর আমি এই অশান্তি নিতে পারছি না, আমি সব ছেড়ে ছুড়ে। না না, আসবা কী করে, 7 তাড়াতাড়ি তো বিয়ে করে ফেলেছো, তোমার কষ্টটা লাগেইনি। তুমি তোমার শারীরিক চাহিদা মেটাতে এতটা ব্যস্ত ছিলে, এতটা মশগুল হয়ে গেছিলে যে ওর কষ্টটা, মানে তুমি এত আনন্দে ছিলে যে বাচ্চাটার কষ্টটা তোমার অবধি যায়নি, অনুভব করোইনি, ফিল নাওইনি। এটাই হচ্ছে তোমার রিয়েলিটি। তুমি মা নামে একটা কলঙ্ক, তুমি একটা, তোমার মা একটা বজ্জাত মা, আর সেই মায়ের পেটে তুমি আর একটা বজ্জাত মেয়ে, মা নামে তুমি কলঙ্ক। কোনো মায়ের মাতৃত্ববোধ তোমার ভেতরে নেই। কত মা আছে নিজে খেতে পায় না কিন্তু বাচ্চার জন্য দিনরাত পরিশ্রম করে বেড়াচ্ছে। কত মা আছে যে পাগলিগুলো নিজের ঠিক নেই, নিজের কাপড় ঠিক রাখতে পারে না, কিন্তু কাঁকের মধ্যে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, বাচ্চাকে কাউকে ছুতে দেবে না। অন্য লোক যদি বলে দাও তোমার বাচ্চাটাকে একটা ভালো জামা পরিয়ে দিই, একটু খাবার খাইয়ে দিই, একটু পরিষ্কার করে স্নান করিয়ে দিই, তুমি তো নিজে পরিষ্কার থাকো না, নিজে স্নান টান করো না, তোমার বাচ্চাটাকে একটু করিয়ে দিই না, সে কথাও শুনবে না। সে পাগলি বলবে আমার দরকার নেই, আমার বাচ্চা আমার কাছে থাক, আমার বাচ্চাকে আমি যখন মন চাইবো তখন চান করাবো, আমার যখন মন চাইবো আমি তখন খাওয়াবো, তবু আমার বাচ্চা আমার কাছে থাক। তুমি কীরকম, তোমার কিসের, তোমার একটা মন,
জানো না কেন কষ্ট হচ্ছে, মায়ের জন্য কষ্ট হচ্ছে, সন্তানের জন্য হচ্ছে না, হয় না। হ্যাঁ, কি সত্যি তোমার মন? হ্যাঁ, মানে এইসব অসভ্য ইতরগুলোকে এরা মন কীভাবে দেখেছো তো? ছলা কলা মানুষ বেশি দিন নেয় না। কিভাবে তোমাকে তোমার ভালোবাসার লোকরা ভালোবেসেছিল, ছলা কলা ধরে কি থাকতে পারলে, রাখতে পারলে? এই ওয়াইটিতে প্রচুর মানুষ ছলা কলা করে যাচ্ছে চরম। হ্যাঁ, কিছুক্ষণের জন্য মানুষকে ঠকিয়ে কিছুটা লভ্যাংশ নিতে পারছে না তা নয়, কিছুটা নিতে পারছে, কিন্তু সেটা চিরস্থায়ী রাখতে পারছে না। প্রথমে এতটা নিয়ে ফেলছে, তারপরে এমনভাবে মুখ থুবড়ে পড়ছে, ওদের মুখ দেখানোর আর জায়গা থাকছে না। যেমন তোমার এই যে মা, অ্যাকচুয়ালি মায়ের জন্য প্রত্যেকটা সন্তানের কষ্ট হয়। আজকে এটা কত সুন্দর কথা, জানি না 2 বছর পর মাকে রেখে যাচ্ছি, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ভেতরটা কেমন যেন 2 বছর ধরে যেখানে গেছি সেখানে মাকে নিয়ে গেছি। না, সবসময় তোমার মা তোমার কাছে ফ্ল্যাটে থাকেনি, সবসময় তোমার কাছে তোমার মা ফ্ল্যাটে থাকেনি। তুমি তোমার শ্বশুরবাড়িও ঘর করেছো বেশ কতদিন, সপ্তাহে 2-3 দিন করে তোমার শ্বশুরবাড়িও থেকে এসেছো, সেখানেও মা তোমার সঙ্গে গিয়ে থাকেনি। তোমার মা তোমার মায়ের মতন এদিকে ব্লগ করে বেড়াচ্ছে, তার সংসার সামলেছে, আর তুমি তোমার নতুন বিবাহিত জীবনের সেকেন্ড সংসারটাও সামলেছো কিছুদিন যাবৎ। এগুলো হচ্ছে কি বলো তো? এই ভিউয়ার্সকে বোকা বানানো। এই যে ইমোশনাল দুটো কথা লেখা, ইমোশনাল দুটো হচ্ছে না তো, ভিউজ একদম পড়ে গেছে, কেউ দেখছে না। তোমার থেকে তো এখন ঘোড়া, মানে ঘোড়া নয়, সরি বরবেচুনি বেশি ভিউজ কামিয়ে নিচ্ছে। সত্যি এই টেকনিকগুলো তোমাদের কাছেই ও শিখেছে, কী করে ইমোশনালি মানুষকে বোকা বানাতে হয়, কী করে ইমোশনালি বোকা বানিয়ে ভিউয়ার্সের কাছে তৎক্ষণাৎ একটা ভিউজ কামিয়ে নিতে হয়, খুব সুন্দরভাবে রপ্ত করেছে। আর ভেতরে ভেতরেও বলছে, তোমরা যদি নাটক করে এত ভিউজ পাও, সেম নাটক আমি করলে আমি কেন পাবো না, আমাকে কেন মানুষ দেখবে না? নাটক করলে, নোংরামি করলেই মানুষ দেখবে, সেই জন্য ও শুরু করেছে। এই লাইনটা যদি তোমার সন্তানকে তুমি বুকে জড়িয়ে রেখে যদি বলতে না, যে 2 বছর ধরে আমি মায়ের বাড়িতে আমার এই বাচ্চা ছেলেটাকে নিয়ে আর আমি পড়ে আছি, সে জায়গায় আজকে মাকে রেখে যদি, মানে মাকে রেখে বেড়াতে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে। লোকে তোমাকে এইখানে তুলে নাচতো, এইখানে উঠিয়ে ফেলতো, এইখানে উঠিয়ে তোমাকে নাচানাচি করাতো, কিন্তু দেখো এমন কর্ম করে রেখেছো, তোমার এই লাইনটা লেখাতে লোকে তোমার মুখে থুতু দিচ্ছে তোমার কমেন্ট বক্সে। একটা দুধের শিশুকে বাড়িতে ফেলে রেখে আর 2 বছর আনন্দ, চরম থেকে চরমতম আনন্দ করে নিয়ে, শরীরের খিদে মিটিয়ে, মালঝাল খেয়ে, গড়াগড়ি খেয়ে, দ্বিতীয় বিয়ে করে সংসার করে, তারপর মায়ের জন্যে বেদনাময়, আহারে মাকে রেখেই প্রথম বেরোচ্ছে 2 বছর পর। আর ওর 2.5 বছরের একটা দুধের শিশু ফেলে রেখে প্রেমিকের জন্য বেরিয়ে এসেছে। শোনো, যদি প্রেমিকের জন্য না বেরোতো, তাহলে বিয়েটা এত তাড়াতাড়ি করতো না। আবারও তোমাদের বলছি, তোমরা বলতে পারো স্বামীর অত্যাচারে বেরিয়েছে। কই, স্বামীর অত্যাচার মানুষকে প্রকাশ করতে হলো প্রেমিক জীবনে আসার পরেই? প্রেমিক জীবনে আসার আগেও যদি বোঝাতো বা বলতো বা রাগারাগি করতো, তাহলে মানুষ বুঝতো না ওদের ঝগড়াটার আগেও হয়েছে সত্যিকারেরই, ওদের কোনো মতেই মানা যায়নি, বা সত্যি ওরা খুব খারাপ, সত্যি ওরা খুব অত্যাচারী, এই কারণে ও প্রায় আগে চলে যেত। এখন নয় ফোকলা এসেছে তাই ফোকলা একটা বাহানা হয়েছে, নাহলে কিন্তু আগেও প্রায় সময় বাপের বাড়ি চলে যেত, এরকম রাগ করে, অশান্তি করে 2-4 দিন করে থেকে আসতো, এবং ওদের প্রচুর ঝামেলা হতো, এটা মানতো মানুষ। কিন্তু প্রেমিক আসার পরে ওদের দুঃখ, মানে ওদের মানে ওর বর খারাপ, শ্বশুরবাড়ি খারাপ, স্বামী খারাপ, ওর বাড়িতে কোনো ফ্রিডম নেই, ওর শ্বশুর খারাপ, বেসিনে থুতু ফেলতে দেয় না, টিভিতে কার্টুন দেখতে দেয় না, ওকে মন মতো পোশাক পরতে দেয় না, ও যখন যেরকম কসমেটিক্স চাই সেটা কিনতে দেয় না, পোশাকের পর পোশাক কিনতে পারে না, যেখানে সেখানে বেড়াতে যেতে পারে না, ভ্যালেন্টাইন্স ডে করে না, বর যেখানে সেখানে জড়িয়ে ধরে চুমু খায় না, আদর করে না, ঝাপটাঝাপটি করে না, এইগুলো। ফুলশয্যার রাতে সেরকমভাবে মনোপুত কোনো কাজ করেনি। তাছাড়াও শাশুড়ি মা সবসময় এসির মাঝখানে এসে ঘুমাতো বলে ওদের স্বামী স্ত্রীর প্রেমালাপটা হতো না, অনেক সেই এক্সকিউজগুলো তাহলে প্রেমিক আসার আগেই দেখাতো। যদি এরকম
ডিপলি। শোনো, এক্সকিউজ আমাদের সবার লাইফে আছে, আমরা সবাই প্রবলেমে আছি, আমরা সবাই সবার হাজব্যান্ডকে নিয়ে অখুশি আছি কোনো না কোনো জায়গায়। সমস্ত 100% কেউ কাউকে সুখী করাতে পারে না, কারণ আমাদের সুখের চাহিদার শেষ নেই। এটা দিলে ওটা হয়নি, ওটা দিলে ওটা হয়নি, ওটা দিলেও ওটা খেতে দিয়েছো তুমি, এটা খেতে দিয়েছো, পেট ভরে খেতে দিচ্ছ, গয়না দিচ্ছ, সব দিচ্ছ, কিন্তু শরীরের সুখ দিচ্ছ না। তুমি শরীরের সুখ সবই দিচ্ছ, তুমি শরীরের সুখে কোনো খামতি রাখছো না, কিন্তু পেট ভরে খেতে দিচ্ছ না। পেট ভরে না খেতে দিলে শরীরের সুখটা আনবো কোথা থেকে? তো এরকম মানুষের খামতি, হয় শারীরিক সুখ দাও, নয় পেট ভরে খেতে দাও, সবসময় রোমান্স করো, নয় সবসময় রোমান্স করো না। কী রে বাবা, এত গায়ে পড়ার লোক ভালো লাগে নাকি? কী রে বাবা, একটু গায়েই পড়ে না, মানে সব দিকে মানুষের প্রবলেম, আমরা প্রবলেমেটিক মানুষ। তাই আমাদের সন্তুষ্ট করা মুখের কথা না, আর আমরা সন্তুষ্ট হই না। সবথেকে বড় ব্যাপার, আমরা সন্তুষ্ট হই না, আমাদের সন্তুষ্ট করলেও আমরা হব না। যেমন কেউ 6 লা বলেছে বলে সংসারই ত্যাগ করে দেবো, একদম না, আমি এগুলো মেনে নেব না। আমি স্বতন্ত্র, আমি হচ্ছি স্বাধীন নারী, আমি এই রকম স্বাধীনতার জন্য, মহিলাদের স্বাধীনতার জন্য আমি লড়ি। আমার স্বামী আমাকে ডমিনেট করবে, এ তো অসম্ভব ব্যাপার, আমি মানছি না, মানবো না, আমি সংসার করব না। আমাদের সুখ কোনো কিছুতে নেই, আমরা সব কিছুতে অসুখী। তেমনি বলছি, অসুখী ব্যাপারটা ওর প্রেমিক আসার আগে কি আমাদের দেখিয়েছে? না, সমস্তটাই ওর প্রেমিক আসার পর। আর প্রেমিকের জন্যই ও বাড়ি থেকে বেরিয়েছে। আজকে প্রেমিকের জন্য যদি না বেরোতো, এই বেরিয়ে ডিভোর্স অবধি অপেক্ষা না করে আবার সেকেন্ড বিয়েও করে নিত না, অনুষ্ঠান করে একদম ঠাকুর মন্দিরে গিয়ে ছাদনাতলায় আবার বসে, আবার 7 পাক ঘুরে, আবার শীতের একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। আর এখন দেখো সিঁদুরই নেই মাথায় ওর। এই সিঁদুর নেই। সিঁদুর তুমি কার? যার সাথে আমার ডিভোর্স হয়নি আমি তার, মনে আছে তো কথাটা? তখন এইরকম চওড়া পড়ে ওই শালা 498 কেস দিয়ে স্বামীর প্রতি তো ভালোবাসা বেড়ে গেছে দেখছি। 498 কেস ঠুকে দেওয়ার পর স্বামীর প্রতি এত ভালোবাসা যে সিঁদুর আগে একটু পড়তো, এখন এতটা পড়ে। কী ব্যাপার, এ তো নেওয়া যাচ্ছে না, এই কী ধরনের ভালোবাসা? এখন তো আমরা তো বুঝেই গেছি, সেই সময় নতুন বিয়ে হয়েছিল, নতুন বউ শ্বশুরবাড়ি যাচ্ছিলো আসছিলো, তাই একটু চড়া সিঁদুর পড়ছিল। কিন্তু এখানে মানে আমাদের ওয়াইটিতে বলছিল, সিঁদুর তুমি কার? আরে যে স্বামীকে ডিভোর্স দিইনি আমি তার। তাই এই নটাঙ্গি নচল্লার বেয়াদবের ভালোবাসা, মায়ের জন্যে ভালোবাসা। আরে তুইও একটা মা, মনে আছে? তোরও একটা সন্তান আছে, মনে আছে? সেই সন্তানটাকে রেখে তুই 2 বছরে ফুর্তি মারছিস বাপের বাড়িতে এসে, মনে আছে? বাপের বাড়িতেও থাকিস না, এর ভেতরে তো 2টো ফ্ল্যাট চেঞ্জ করা হয়ে গেছে, 2টো ফ্ল্যাট নেওয়া হয়ে গেছে শুধু মানুষের জন্যে। তোকে যেখানে যাচ্ছে তোর নোংরা কীর্তি ধরা পড়ে যাচ্ছে, তুই সবার কাছে তোর মুখোশ খুলে যাচ্ছে, সেই কারণে মানুষের জন্যে তুই ভালোভাবে থাকতে পারিস নি। মানে তুই যতটা লেভেলে নোংরামি করবি ভেবেছিলি ততটা করতে পারিস নি। মা পিরিতি তো যাই হোক, আজকে ব্লগটাও বেশি দেরি করে শুরু করেছিল, তার কারণে হচ্ছে ঘুরতে যাবে। এত গরমের মধ্যে যে ট্যুরটা ঠিক করেছে, ভাবতে পারিনি যে ওর এত গরম, মানে এত গরমের মধ্যে ওকে বেরোতে হবে, নাহলে 2 দিন পরেই করতো। তবে কৃষ্ণনগরের থেকে ওদের ওদিকের ওয়েদার অনেকটা ঠান্ডাও। কৃষ্ণনগরে বিয়েতে এসে প্রচুর গরম অনুভব করেছে, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, এটা কিন্তু সত্যি কথা। কৃষ্ণনগরে যেমন গরম পড়ে তেমন ঠান্ডাও পড়ে, গরমটা খুবই গরম পড়ে, ঠান্ডার সময় খুবই ঠান্ডা পড়ে। তাই কর্কট ক্রান্তি রেখা যাওয়ার জন্য এখানটায় গরম ঠান্ডা দুটোই বেশি। সব জায়গায় বৃষ্টি হলে অনেক সময় কৃষ্ণনগরে কিন্তু বৃষ্টি হতে চায় না, আমি ওদের দেখেছি, ওদের একটু কিছু হলেই মেঘ করে বৃষ্টি হয়ে যায়, কিন্তু কৃষ্ণনগরে কিন্তু তখন বৃষ্টি হয় না। তারপরেও যাই হোক, যাবে বলে চাকররা চা করবে, খাওয়া কেনাকাটা সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে দুপুরে মাথার মধ্যে বিয়েবাড়ি গিয়ে উকুন নিয়ে চলে এসেছে রে উকুনি বুড়ি। এই উকুনি বুড়ি টেপির একটা নতুন নাম উকুনি বুড়ি, মাথার মধ্যে উকুন নিয়ে চলে এসেছে। না, আমাদের কাছে লজ্জায় বলছে না যে মাথায় উকুন আছে, আমাদের বললো যে মেডিকেট দিয়েছে, অ্যাকচুয়ালি যদি উকুন থাকে তাহলে বেরিয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, বিয়েবাড়ি গেলেই হয়। কেন? আমি ওই বস্তি এরিয়ার বস্তি বিয়েবাড়িতে গেলে এরকম হয়, উকুন আসবে, কিন্তু কোনো স্ট্যান্ডার্ড বাড়িতে যাবা, স্ট্যান্ডার্ড বিয়েবাড়ি ঠেয়েবাড়ি মেনটেন করবে, তখন উকুন আসবে না, কারণ তারা নিজেদেরকেও পরিষ্কার রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মিতার মাথাতেই মনে হয় দুনিয়ার উকুন। ইস বাবা, উকুনের পরে মেয়েকেই উকুন, স্কুলে যাওয়া বাচ্চাদের হবেই হবে।
এই মাম্পি স্কুলে যেত, মাম্পির মাথায় উকুন চলে আসতো, আর মাম্পির মাথা থেকে বেশি আমার মাথায় চলে আসতো। আমার মাথায় কিন্তু ভীষণ ঠান্ডা, জানো তো, আমার মাথায় যদি উকুন ঢোকে সেই উকুন বের করা বিশাল মুশকিল। আমার মাম্পির ইয়ে থাকে মেডিকের তেল, মেডিকের শ্যাম্পু সব সময় আমি ইউজ করতাম। ওতে কিন্তু চুলের ক্ষতি হয়, একটু হয়। আর মেডিকেল তেল, তাছাড়াও আমার শাশুড়ি কর্পূর, ওই তেলের মধ্যে কর্পূর দিয়ে রাখতো, ওই কর্পূর দিয়ে নারকেল তেলও মাথায় দিলে কিন্তু উকুন বেরিয়ে যায়, থাকে না, সত্যি। তবে বিয়েবাড়ি গিয়ে টেপি উকুন নিয়ে এসেছে, সেই উকুনের মা আর এই বিলি কাটা, আমি টেপির মাকে দেখছিলাম তখন আমার মায়ের কথা মনে পড়ছে, এই যে আমার মা, এই যে সারাক্ষণ আমার মাও এরকম করে 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 ঠিক উকুন যদি থাকে, আমি স্কুলে ছোটোবেলায় পড়তাম, আর টেপির মায়ের কাছে যখন শুয়ে ওই বিলিটা খাচ্ছিল, আমার মায়ের কথা মনে পড়ছিলো। আমার মাও শুলেই, পাশে শুলেই বসলেই আমার মা মাথার মধ্যে, স্কুলে যখন যেতাম, স্কুলে মানে যারা স্কুলে পড়বে মাথায় উকুন হবেই হবে। স্কুলে গিয়ে কোনো রকমের মার্সি নেই ওখানটায় যে তোমার উকুন হয় না, স্কুলে তো উকুন উড়ে বেড়ায়। আর উকুন সারাদিনে 4 বার নাকি ডিম পাড়ে, 4 বার মিলন ঘটায়, 4 বার ডিম পাড়ে একটা উকুন। তো এইগুলো আমরা ওই সেই মেডিকেল শ্যাম্পু যখন ইয়ে করে দেখেছি। উকুন নিয়ে খুব বাবা মাথায় একদম শ্যাম্পু, উকুন মেডিকেল শ্যাম্পু দিয়ে বসেছিল। তারপর উকুন নিবুড়ির উকুন টুকুন ধুয়ে টুয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় বেরোলো। রাতের শিয়ালদা দারুণ, সত্যিকার শিয়ালদাকে দারুণ সাজিয়েছে, খুব ভালো লাগে। ওখানে অনেককে দেখি রিলস করে, ছবি তোলে, ভিডিও করে করে। এখন দুই বুড়ি মিলে ঘুরতে বেরোলো। ঘুরতে বেরিয়ে মায়ের কথা খুব মনে পড়ছিল, ট্রেনে বসে এক তরকারি নুনে পড়ে, যখন তরকাটা খাচ্ছিল না তখন আমার শাশুড়ির একটা কথা মনে পড়ছিল, বলে এক পুঁতে পুত না, এক চোখে চোখ না, আর এক তরকারি নুনে পোড়া। মানে বলছে রান্না যদি 2-3টে তরকারি হবে, মানে 2-3টে বাড়িতে বাচ্চা থাকে, তাহলে একটা যদি কথা নাও শোনে আর দুটোকে মানুষ করা যায়। আর একটা যদি বেয়াদব হয় বা মানুষ না হয়, যদি বেয়ারা হয়ে যায়, খারাপ পথে ভেসে যায়, বা কোনো রকমের কোনো প্রবলেম হয়, তাকে কিন্তু আর ফিরিয়ে সঠিক পথে না আনলে মানে খুব প্রবলেম। তেমনি একটা হলো না আরেকটাকে হবে, তেমনি এক তরকারি যদি নুনে পোড়া হয়ে যায়, সেই খাবার সেদিনে তোমার খাবার নষ্ট, কোনো মতেই তুমি কোনো খাবারই ঠিক করে খেতে পারবে না। তাই এক তরকারি নুনে পোড়া, তরকাটা নিয়েছিল ওরা নুনে পোড়া, টেপি খেতে পারছিল না, নুনে বিষ। তেমনি এক পুঁতে পুত নয়, এক তরকারি নয়। আমার যখন অর্ককে মানে আমি নেব, সুব্রত মজুমদারের একদম ইচ্ছে ছিল না অর্ককে জন্ম দেওয়ার, মানে দ্বিতীয় বাচ্চা নেওয়ার, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল, যে আমি আরেকটা বাচ্চা নিই। কারণ মাম্পির পরে আমার একটা ছেলের শখ ছিল, অবশ্যই আমার প্রচণ্ড ছেলের শখ ছিল, যে মজুমদার নামটা, এই যে আমার সুব্রত মজুমদার। এখন যেমন আমি বুঝি যে আমার মেয়ে ইচ্ছা করলে আমার মেয়ের টাইটেল রাখতে পারে, কোনো অসুবিধা নেই। মেয়েরা এখন নিজের টাইটেল, নিজের বাবার নাম কিন্তু ব্যবহার করতে পারে। এখন এত হয়ে গেছে, এখন মেয়েরা তার নিজের সন্তানকে তার বাপের বাড়ির টাইটেল, তার বাপের বাড়ির পরিচয়ও বড় করতে পারবে। কত যুগ এগিয়ে গেছে না? কিন্তু তখনকার সময় কিন্তু তা ছিল না। তখন সময় ছিল যে যাই হোক, আমার মেয়ে তো বিয়ে হয়ে গেলে তার পরগোত্র হয়ে যাবে, তাই আমার ছেলে যদি একটা থাকে তাহলে ছেলের আর মজুমদার নামটা থাকলো। এবার ছেলের ঘরে ছেলে হোক বা মেয়ে হোক, দেখো পরের জেনারেশন তো আর বাচ্চা কাচ্চা সেভাবে অত একটাই নেবে, ওরা ছেলে হোক মেয়ে হোক যা হয় হোক, এরকমই। এই ভেবেই আমার খুব শখ ছিল একটু। আমি কিন্তু চিন্তাধারা আমার পৌরাণিক আছে, একদম আমি আপডেট না, মানে একটু পুরনো চিন্তা আছে, আবার এখনকার চিন্তাটাও অ্যাকসেপ্ট করে নিই। তো এটা গেল আমার টেপির গল্প। আরে কি কষ্ট, বুক ফেটে যাচ্ছে, বুকের ভেতরে যন্ত্রণা, জানি না কেন, মায়ের জন্য ভীষণ যন্ত্রণা হচ্ছে। বাচ্চার কথা ভুলেও মনে পড়ে না, কারণ বাচ্চা হচ্ছে বোঝা, মা তো বোঝা না, বাচ্চা বোঝা। কারণ একটা বাচ্চার দায়িত্ব তার মা, সে বাচ্চাটাকে মানুষ করা, স্কুলে পড়ানো। দেখো এই যে বাচ্চা যদি ওর কাছে থাকতো, ও মন করলে ড্যাং ড্যাং করে চলে যেতে পারতো।
এই যে ড্যাং ড্যাং করে ফ্ল্যাট নেওয়া, হ্যান্ড করা, এগুলো কিচ্ছু করতে পারতো না। একটা বাচ্চা হচ্ছে মা বাবার, এই যে দুটো স্বামী স্ত্রীর সংসারে বেঁধে রাখে বাচ্চাটা, মা বাবার পায়ে বেরি থাকে বাচ্চাটা। একটা বাবাও ইচ্ছা করলে মন চাইলে উচ্ছৃঙ্খল জীবন কাটাতে পারে না বাচ্চার দিকে তাকিয়ে, কারণ বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চার স্কুল, বাচ্চার প্রাইভেট টিউটার, অনেক কিছু আছে, অনেক জায়গায় কৈফিয়ত দিতে হয়, অনেক জায়গায় নিজেকে দাঁড় করাতে হয়, ফেস করাতে হয়। তো সেই জায়গায় না, বাচ্চার মান সম্মানের জন্যে মা বাবারা অনেক ত্যাগ করে। তেমনি একটা মাও মন চাইলে অনেক কিছু করতে পারে না এই বাচ্চার জন্যে। কিন্তু এই বাচ্চা না থাকলে, এই বাঁধন ছাড়া টেপি এগুলো মনের মতো ফুর্তি মেরে, মনের মতন ট্যুর ট্রাভেলিং ঘুরে বেরিয়ে ফষ্টি নষ্টি করে আনন্দ করে, এই জিমে যাওয়া, যেখানে মন চায় যাওয়া, যখন মন চায় যেখানে খুশি থেকে যাওয়া, ঘুরে ফেলা, এগুলো আমরা শুরু থেকেই দেখেছি টেপি কতটা উচ্ছৃঙ্খল। এটা কিন্তু নয় যে আমরা দেখিনি। তো চলো এবার বলি, কিরে মর্কট, মর্কট, এই মর্কট, দীপ্তি, তুমি এই বয়সে, মানে সত্যিকারের দীপ্তি কিন্তু মোটামুটি আমাদের এজে বা আমার থেকে একটু বড়ই হবে মনে হয়, ক্যামেরায় দেখে যা মনে হয়, তোমার 2-1 বছরের বড় হবে। তো দীপ্তি আজ পর্যন্ত, আমি এত দীপ্তির সাথে ফোনে কথা বলি, এত গল্প করি, এত সব গল্প, সব রকম গল্প কিন্তু দীপ্তির সাথে করি, এই তোমার সব এভরিথিং গল্প। তো সেখানে দীপ্তি আজ পর্যন্ত কোনো দিন শুনলাম না দীপ্তির মুখে যে দীপ্তির স্বামীকে নিয়ে কিছু, বরং আমি একটু আড্ডা মারি মাঝে মধ্যে, বাবা রানা 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 রানা, দীপ্তির মুখে সারাক্ষণ রানা 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 রানা, এটা করে রানা, এটা করে রানা 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 শুনে যাই। কিন্তু কোনো দিন এটা শুনিনি যে জানো সীমা, রানার না খুব ওটা, আমি তো পারি না, দেখো আমার শরীর দেয় না, কি করি। এগুলো তো একটা মহিলারা গল্প করলে এরকমই তো, মানে ধরো আমরা পার্সোনাল দুটো মহিলা গল্প করলে তো কোনো না কোনো সময় ডিপ গভীর গল্প করতে করতে কিন্তু কোনো না কোনো সময় বলার কথা, কারণ আমরা দুটোই গৃহিণী, দুটোই মোটামুটি 40 পার করে বেরিয়ে এসেছি, মানে 45 আপ করে ফেলছি। তো সেই জায়গায় দুটো মহিলা গল্প, জানো সীমা আর শরীর এখন পারে না, অথচ রানা যা চায় সেগুলো তো আমি মেটাতে পারি না, তার জন্য রানা 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 বলবে তো কোনো না কোনো সময়, মুখ ফসকে হলেও তো বেরোবে। আজ পর্যন্ত শুনিনি দীপ্তির মুখে কোনো দিন একটু কোনো রকমের, দীপ্তি শুধু সারাদিনের ভিডিও কন্টেন্ট, এটা আমার ভালো লাগে, এইটাই মানুষের হওয়া উচিত। দুটো প্রফেশনাল মানুষ যখন একই ইয়েতে কাজ করে তখন কিন্তু সেই বিষয়েই আলোচনা হওয়া উচিত। আমরা পার্সোনাল মানুষের ফ্যামিলি সম্বন্ধে, পার্সোনাল লাইফ সম্বন্ধে একটু ইচ্ছা কম, জানার ইচ্ছা বা বলার ইচ্ছা, মানে জানার, আমার কোনো কিউরিসিটি নেই ওর লাইফ নিয়ে, ওরও দেখিনি কোনো কিউরিসিটি আমার লাইফ নিয়ে। কিন্তু ওই বিস্কুটকে নিয়ে একটু দুষ্টুমি, বা বাবা আমার এই কর্নারে, পায়ের কর্নারে যে কী হয়েছে, কিউরিসিটি নেই, দেখিনি আমি কোনোদিনও এরকম কোনো কিউরিসিটি যেটা আমার ফ্যামিলির মানে পার্সোনাল ডিটেলস নিয়ে ওর খুব ইয়ে, না তেমনি আমারও নেই, আমার তো কোনো সময় কারোর প্রতিই থাকে না, তবুও কোনো দিন আমি শুনিনি। তা যখন দীপ্তি মর্কটের সাথে মিশতো তখন কিন্তু আমি দীপ্তিকে বলতাম, দীপ্তি মর্কটের সাথে মেশো মেশো, কিন্তু সাবধানে মেশো। এই যে আমি বলেছি না, কেউ যদি কারোর সাথে মেশে তা নিয়ে কিন্তু আমার কোনো দিন কোনো আপত্তি নেই, কারণ মেশা উচিত, সেই মানুষটাকে তারও জানা উচিত। তাই আমি বলি মিশছো সাবধানে, ও কিন্তু গল্প এমন তৈরি করে যেন মনে হবে মানে সে পেটে বাচ্চা না এলেও সে বাচ্চা কলেজে চলে গেছে, এরকম। মানে কোনো মা বা কোনো মহিলা ধরো প্রেগনেন্ট হয়নি কিন্তু তার বাচ্চাকে কলেজে পাঠিয়ে দিয়েছে, ওর গল্পগুলো এরকমই থাকে। ও একদম অশিক্ষিত, তো সত্যিকার মধ্যে লেখাপড়া তো ততটা জানেনি, আমার মনে হয় ওর বাচ্চাকেও, যেমন আমরা কিন্তু নিজেরা ডিগ্রি করিনি কিন্তু তবু আমরা বাচ্চাকে পড়াতে গিয়েও নিজেরাও কিন্তু কিছুটা পড়াশোনা করি বা করেছি। তাছাড়াও আমি কিন্তু সবসময় সুখী গৃহকোণ, সানন্দা আমি ভীষণ পড়তাম, এইগুলো থেকে আউট নলেজ কিন্তু প্রচুর পাওয়া যায়। তোমার এই ও তো কিছুই করেনি, ওই দোকানে বসে বসে 420 গিরি ছাড়া কিচ্ছু করে না, আর ওর মা
লোকের বাড়ি কাজ করতো বা আয়ার কাজ করতো, তাহলে ওকে ওর মা সেভাবে পারভারিশ দেয়নি। ও এরম 420 গিরিগিরি করে করে, ওর ভেতরে কোনো শিক্ষার আলো নেই। তুমি কিন্তু বুঝে কথা বলো বা বুঝে সুঝে চলো। আমি মা কালীর দিব্যি অন গড, আমি ক্যামেরায় আজকে নয়, আমি বহুবার বলেছি। আর আমি যেটা বলি আমি বুক সামনেই বলতে পারি, আমি পেছনে লুকিয়ে নাই। যে দীপ্তিকে আমি বারণ করেছি ফোন করে, সেটার কল রেকর্ড বাইরে বেরোবে যে তুমি মর্কটের সাথে মিশো না, এই দেখো আমি তোমায় বারণ করছি। মা, দীপ্তিকে আমি বারণ করেছি, সেই কলটা যদি বের করে দেয় আমার কি হবে? না না না, কোনো কিছু নয়, আমি মুখের ওপরে বলছি। আমি বারবার বলেছি দীপ্তি মর্কটের সাথে মিশো, কিন্তু কোনো রকমের এমনভাবে মিশো না, কারণ ওকে কোনোদিন বিশ্বাস করা যায় না। ও হচ্ছে একটা বিশ্বাসঘাতক, আর ও হচ্ছে একটা বর্বর, অসভ্য, ইতর, জন্তু। ওর মানে বুকের হৃৎপিণ্ডটা মানে কি গুড়িয়ে দিতে ইচ্ছা করে, ও এতটা নোংরা। ওর ব্রেনের ভেতরে সবসময় নোংরা চিন্তা। আমি ভাবছিলাম দীপ্তিকে হয়তো এই নোংরার এই যে শোয়া বসার বিষয়ে আনবে না, আমি ভেবেছিলাম, কিন্তু আমি রং। সেই আনলো ওকে। তো দেখে তো সবাই ডাকে শুধু ওর শশার কলা ঘাটাঘাটি করার জন্যে, কিন্তু দীপ্তিকে আর বলতে পারিনি যে শশা কলাটা নেবে বলে দীপ্তি ইচ্ছা জাহির করেছিল। এখানে দীপ্তি বলছে আমার স্বামীর সাইডে আসো, এই শোনো শোনো শোনো, সাইডে আসো, সাইডে, তোমার সাথে কিছু কথা আছে। আমার স্বামীর জানো তো প্রচণ্ড ওটা, কিন্তু আমি না ইয়ে করতে পারি না। এটার মানেটা কী হলো রে ভাই? তার মানে তো ও একটা বয়স হয়ে গেছে, ওর শারীরিক চাহিদা নেই, তার জন্য ওর স্বামী চাইলেও দিতে পারে না। এটা তোকে বলে কি জাহির হলো? এটা তোকে বলে কি জাহির করতে চাইলি? যে ওর স্বামীর চাহিদা বেশি, তার জন্য ওর স্বামী পরকীয়া করে? হ্যাঁ, জায়গায় এসো। অ্যাকচুয়ালি কিছুদিন আগে ও একটা ব্লেম দিয়েছিল রিম্পার নামে, যে ও দীপ্তির হাজব্যান্ডের চাহিদা, শারীরিক চাহিদা বেশি, না সরি, দীপ্তির হাজব্যান্ড পরকীয়া করে। এবার সেটা রিম্পা ক্লিয়ার করে দিয়েছে দীপ্তিদির হাজব্যান্ড পরকীয়া করে, এটা আবার কী কথা? এইবার সে পরকীয়াটাকে তো স্ট্যাম্প মারতে হবে। কী করে? দীপ্তির হাজব্যান্ড পরকীয়া করে, তার আসল কারণ দীপ্তিদি আমায় বলেছিল কানে কানে দীপ্তিদির হাজব্যান্ডের শারীরিক চাহিদা প্রচুর, যেটা দীপ্তি কমপ্লিট করতে পারে না, তার জন্য ওর হাজব্যান্ডের বাইরে আরেকজন আছে। অ্যাকচুয়ালি গল্পটা তো আগে ফেলেছে পরকীয়া, কে? দীপ্তির হাজব্যান্ড। সেটাকে স্ট্যাম্প মারা তো হয়নি, কারণ পরে বলছিল শোনা কথা, হইন্না কথা শুনে টুইন্না দিয়েছে। এইবার সেটাকে গ্র্যান্টেড করবে কি করে? হ্যাঁ, এখানটা শোনো, কেস জন্ডিস, কারণ এখানে ওকে শোয়াতে হবে, এর সাথে শোয়াবে, ওকে ওর সাথে শোয়াবে। এই শোয়ানো লাস্ট সিন, বেড সিন, না হলে গল্প কমপ্লিট হবে না। লাস্ট সিন হচ্ছে বেড সিন। নায়ক আর নায়িকা লাস্টে গিয়ে সেই কিস করতে করতে খাটের ওপর দাম করে পড়লো, তারপরে হাতে হাত দিল আর আকাশ দেখিয়ে ফেললো, সব শেষ। এখানে বুঝে নাও, মানে বিছনাতেই সব শেষ। ওই বিছনা মানে চলতি ভাষা, বিছানাতে সব শেষ। এটাই দীপ্তির কাহিনীটাও এটাই। প্রথমে পরকীয়া এনেছিল ওর হাজব্যান্ডকে নিয়ে, সেটা লোকে ফু মেরে উড়িয়ে দিয়েছে, কেউ ওর মুখে মুতলো না, শুনলো না, ওটাকে ক্যাশে নিল না। এইবার সেকেন্ড গল্প হচ্ছে দীপ্তির হাজব্যান্ডের প্রচণ্ড, আর দীপ্তির একদমই, সেই কারণে দীপ্তির ওই 63 বুড়ির হাজব্যান্ড 63 বুড়িকে ছেড়ে আখ মারে ও লড়কি, আখ মারে ওইদিকে চলে গেছে। মর্কট তোকে বললো? দীপ্তি তোকে বললো? আমি তো দেখছিলাম তুই সবার আঁচলের তলায় তলায় ঘুরে বেড়াচ্ছিলি, তোকে ডাকলো কখন? সেই দিনকার কিন্তু লাইভ আমরা সবার লাইভ দেখেছি, সবার লাইভ, নবর লাইভ চলেছে, তোমার হচ্ছে এইদিকে দীপ্তির লাইভ চলেছে, ওইদিকে আরও ওই যে ওই মনে হয় রুনার লাইভ চলেছে, মনে হয় নাকি অনেক জনের চ্যানেলে লাইভ চলছিল, মর্কটের লাইভ চলেছে। মর্কট তো পচা ডিম টমেটো নিয়ে গেছিলো বরবেচনিকে ছুঁড়ে মারবে বলে,
কিন্তু বরবেচনিকে তো ছুঁড়ে মারতে পারছে না, লোকালয়ের লোক আছে, পুলিশ গার্ড দিচ্ছে, ছুঁড়ে মারতে পারছে না। সবার আঁচলের নিচে নিচে মর্কটকে দেখলাম ঘুরে বেড়াতে, সবাইকে ঠেলছে, যান যান যান, ওখানে যান, মারেন মারেন মারেন, টমেটো চোরেন, পচা টমেটো চোরেন, ডিম চোরেন, পচা টমেটো চোরেন, ডিম চোরেন, যান যান গিয়ে পড়ে ওর আজকে মানে মিট আপ ভণ্ড করে দিতে হবে। দেখ বউ বেচনি, তোর পীড়িতের লোক, এটা পীড়িত তো ছিল, নাহলে কেউ এই গল্প করে আমার বরের ওটা তেজপাতা, এই গল্প করে না। তারপরে পিরিয়ড, ওর বরের কবে, ওর বউয়ের কবে হয়, তোর কবে হয়, বাবা ওসব ডায়েরি মেনটেন করতো। অ্যাকচুয়ালি মর্কটকে সবাই দালাল হিসেবে রেখে দিয়েছে, মানে কার পিরিয়ড কোন ডেট মিস হয়ে গেলে দালাল মর্কট সবাইকে ফোন করে, আপনার হয়েছে তো, ক্লিয়ার হয়েছে, আপনার কিন্তু এই মাস মিস গেল, 2 দিন কিন্তু বেরিয়ে গেছে, আর ওই ডেট চলে এলে আপনার কি কমপ্লিট, এবার ওইদিকে যদি হয়ে গিয়ে থাকে বলে আমার কমপ্লিট, আর যদি না হয়ে গেলে এবার 2 দিন মিস হয়ে গেল, কি হলো ব্যাপারটা, বলছে দেখেন না কোথায় কী করেছেন, একটু হিসাব টিসাব করেন, মেডিসিন আনতে হবে, তাহলে মেডিসিন টেডিসিন এনে দিই। আবার ওইদিকে কি আপনার বরেরটা মানে বরের বেশি খিদে বেশি, আপনি দিতে পারছেন না, তাহলে একটা মেয়ের সাপ্লাই দেবো নাকি, নিয়ে আসবো নাকি, এইসব কাজ। নাহলে ও কি করে, আমি কোন পান্থশালায় ঢুকলাম আর বেরোলাম ও দেখে কি করে, ওর এই মেয়ে ছেলে সাপ্লাই দেয়া, মেয়ে ছেলেদের পিরিয়ড মেনটেন মানে ঠিক করে হচ্ছে কি হচ্ছে না, ক্লিয়ার আছে কি নেই, বা কারোর ভুলবশত কিছু হয়ে গেল কি না, সমস্ত এইগুলো মেনটেন করা অ্যাকচুয়ালি মর্কটের কাজ। মর্কটকে দেখো সব মেয়ে ছেলের মাঝখানেও, সব মেয়ে ছেলে, মানে ও মেয়ে ছেলের কারবার। তো এটা আমি তখনও বলেছিলাম, আজও বলবো, মর্কটকে জীবনে 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 কোনো বিশ্বাসেরও যোগ্যই না, আর বিশ্বাস করেও না আমার মনে হয়। ইউটিউবে এখন কেউ ওকে বিশ্বাস করে না। যেমন বরবেচনিকেও একটা সময় ওর কিছু লোক আছে যে যারা অন্ধের মতোকে ভালোবাসে, কিন্তু ধীরে ধীরে, চিন্তা করো না, তারাও ধীরে ধীরে বুঝে সুঝে একবারে ঝটকে সরবে না, কিন্তু টুকুস টুকুস করে সরে যাবে, যখন দেখবে এর ভেতরে কোনো সত্যতা নেই, এর ভেতরে কোনো আমাদের এই ভালোবাসা দেয়াটা ইমোশনালি ওকে যে আমরা ভালোবাসি সেটা বেকার। কালকে আমি মনে হয় কোনো ওর নাম মুন জাতীয় কোনো প্যাশন উইথ এরকম মুন এরকম কোনো চ্যানেল আছে, ওই মেয়েটাকে আমি দেখতাম সবসময় এই বউ বেচনির আর মর্কটের হয়ে ভিডিও করতো, সবসময় মর্কটের হয়ে আর বউ বেচনি বলছে বর বেচনির হয়েই ভিডিও করতো। তো ওকে কালকে দেখলাম একটা ভিডিও করেছে যেখানটায় বলছে যে আমি চুপ ছিলাম, আজকে বললাম, তার কারণ গোটা ওয়াইটির লোক তোমায় নিচ্ছে না, গোটা ওয়াইটির লোক তোমার বিরুদ্ধে, কেন, কারণ তুমি এমন কিছু করছো তার জন্য তোমার বিরুদ্ধে। আর ওকে নাকি ওর হাজব্যান্ডের জন্যে, মানে এই বরবেচুনির হাজব্যান্ডের জন্যে ওই মেয়েটা কোনো দিন ওর এগেনস্টে ভিডিও করেনি, কারণ মিট আপে গেছিলো, এবং ওর হাজব্যান্ড মানে এই বরবেচুনির হাজব্যান্ড, ওই যে আমাদের বোনাই, তোমার ভেড়া বোনাইটা, সে বলেছিল ওকে যে তুমি যদি আমার ওয়াইফের কোনো ভুলও দেখো, ফট করে ভিডিও নামাবা না, একটু ধৈর্য ধরে সহ্য করে দেখো, শুনে বুঝে ভিডিও নামিও, দরকার পড়লে তুমি একটু সময় নিও। সেই কারণে তো যেখানে দেখছে ও যে হাজব্যান্ডের দিকে তাকিয়ে ওর এগেনস্টে কোনো ভিডিও করেনি, সেই হাজব্যান্ডকেই ও বিক্রি করছে, তাহলে ওর এগেনস্টে বলার আর কোনো প্রবলেম নেই বলেও ওটা দেখলাম এগেনস্টে ভিডিও নামিয়েছে, এবং বেশ যুক্তি দিয়ে ভিডিও নামিয়েছে, ভালো লাগে। এমনি ও যুক্তি দিয়েই ভিডিও করে, একটু ওর দিদিমণি, ওর আগে ওর চ্যানেলটার নাম কোনো বোধহয় দিদিমণি বা এরকম কোনো কিছু ছিল, পরে চ্যানেলটার নামটা চেঞ্জ করেছে। তো যাই হোক, ভালো লেগেছে ওর ভিডিওটাও, সুন্দর ভিডিও করেছে। তা দেখ, খারাপকে মানুষ চিনেই যায়, আর ভালোকে মানুষ বোঝে এই মানুষটা এতটা খারাপ না, কিন্তু কিছু জায়গা থাকে পাবলিক ডিমান্ড অনুযায়ী ভিডিও করে, কিন্তু কত সময় জানে, তারপরে দেখবি যখন ঠিক বুঝতে পারবে যে ওর কোনটা ভুল কোনটা ঠিক, তখন ঠিক সেই জায়গাটা ফেরত চলে আসবে। তো এটাই, তুই যদি সঠিক থাকিস তোর ভিউয়ার্স তোর কাছে থাকবে, কিন্তু তুই যদি সবসময় ভিউয়ার্সকে ঠকাতে থাকিস, চোখ খুলে দেখবি কোন দিন তোর ভিউয়ার্স আর তোর কাছে নেই, তো সব ফাঁকা ফাঁকা মাঠে তুই গোল দিচ্ছি। যেমন মর্কট যতই চাচাক যতই বলুক, সব কেউ ওকে বিশ্বাস করে না, কেউ ওকে ভালোবাসে না, কেউ ওর কথা মানে না। এরপরে আর কি আছে, এরপরে আর বলার কি থাকলো, আর কি আছে কি নেই। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম,
কিসের একটা শব্দ হচ্ছে রে, তাই বলি মরকট, যতই তুই চিৎকার করে যা তোর কথায় কেউ শুনছে না। কারণ দীপ্তি অনেস্ট ছিল, আছে, আশা রাখবো আগামী দিনেও থাকবে। আর দীপ্তি পেছনে তুই যতই লাগ, দীপ্তিকে টলাতে পারবি না। ওর ভেতরে আমি দেখেছি একটা দৃঢ়তা আছে, আর ওর হাজব্যান্ডকে যথেষ্ট ভালোবাসে। আমি ভিডিও কলিং করি এভরি সময়, কোনো প্রবলেম কোনো কিছুতে হলে আমি ওকে ভিডিও কলিং করি। আমরা কিন্তু কলে কথা কম বলি, ভিডিও কলিংয়ে কথা বেশি বলি। ভিডিও কলিং করি এবং ওর হাজব্যান্ড যে ওকে কতটা ভালোবাসে, দীপ্তির হাজব্যান্ড দীপ্তিকে যে কতটা ভালোবাসে, আর দীপ্তিও দীপ্তির হাজব্যান্ডকে যে কতটা ভালোবাসে, সেটা আমি নিজের চোখে দেখেছি। দীপ্তির জগৎ হচ্ছে দীপ্তির হাজব্যান্ড আর দীপ্তির ছেলে। তার কারণ বলছি, অনেক সময় আছে আমরা হয়তো করি না সেই কাজটা। ও শুয়ে আছে, 2-3টে ভিডিও দেওয়ার পর, সমস্ত সংসারের কাজ সারার পর, তারপরে ওর ছেলে বায়না করেছে, মা একটু চিকেন রান্না করে দেবে, আমি যাচ্ছি মা, এটা দুপুরে রান্না হয়েছে অনেক রকমের, হয়তো সেটা না মা এটা খাবো না, তুই চিকেন। আবার ওর মা রাত 11টাতেও আমি দেখি দীপ্তিকে রান্নাঘরে ঢুকে ওর ছেলের জন্য চিকেন বা যেটা খেতে চাইবে, ওর ছেলে যেটা খেতে চাইবে, ওর স্বামী যেটা খেতে চাইবে, আর বহু পদ রান্না করে দীপ্তি। তোমাদের কাছে 3খানা করে ভিডিও দেয়, তার ভেতরে কিন্তু বহু পদ রান্না করে। আর এতদিন কিন্তু কাজের লোক ছিল না, ও একাই কিন্তু সব কাজ করতো। হ্যাঁ, হাজব্যান্ড হেল্প করে, হাতে হাতে অবশ্যই ওর হাজব্যান্ড থাকে। তবে দীপ্তি ভীষণ সাংসারিক একজন, আর দীপ্তির হাজব্যান্ড ভীষণ ওয়াইফ কেয়ারিং। একদম ওর ওয়াইফকে, মানে দুজনই ম্যাচুরিটি, মানে প্রায় কাছাকাছি, এবং দুজনার ম্যাচুরিটি হওয়ার পর ওরা দুজনা বিয়ে করেছে সুন্দরভাবে, মানে দুজন দুজনকে বোঝে। এটা আমার খুব সুন্দর লাগে। এবং দারুণ, ওর হাজব্যান্ড কিন্তু দারুণ মজার মজার কথা বলে, দারুণ দারুণ মজার মজার কথা বলে। মাঝে মাঝে কিন্তু আমিও 1-2টো আড্ডা মারি। হ্যাঁ, খারাপ সেন্সে না, ভালো ভালো আড্ডা মারি, মানে ভিডিও নিয়ে গল্প করলে বা সারাদিন যদি কানের কাছে ভিডিও চলে, সবারই মুখস্থ হয়ে যায় মোটামুটি। তো এইরকমই, তা আমি সত্যি বলছি। আর দীপ্তি সম্বন্ধে যে এরকম কথা মর্কট এত দেরি করে বলল, এটা আমি আশ্চর্য হয়েছে। মানে আমি ভেবেছিলাম আরও আগে আসবে এই কথাটা, কিন্তু এত দেরি করে এলো বলে আমি একটু ভাবছিলাম, দীপ্তি তোমার চরিত্রটা মনে হয় ও ছেড়ে দিল, তোমাকে চরিত্র নিয়ে এখনও বলেনি, মানে ও তোমার চরিত্র নিয়ে মানে খুঁজে পাচ্ছে না, মানে ছেড়ে দিল। তেমন না 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 দীপ্তি, আমার হিসাব মর্কট সম্বন্ধে ভুল হয় না। আমি ভেবেছিলাম তোমার এজের দিকে তাকিয়ে, বা তোমার সাথে মানে তোমাকে দেখে একটু, ও তো সবার আঁচলের নিচে থাকে, টেনশন লেনেকা নেই, একদম না। ও মানে ও যে তোমার চরিত্রটা নিয়ে এই বলতে দেরি করেছে, এর জন্য তুমি একটু নিজেকে ধন্য দাও যে যাক, ওর মুখে আমার সম্বন্ধে আসতে দেরি হয়েছে। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, অনেকক্ষণ গল্প করে নিলাম। এবার আমি সোজা যাব রান্নাঘরে, আগে যাব বাথরুমে, তারপরে ঢুকবো রান্নাঘরে। টাটা, বাই বাই। এই ভালো লেগেছে কি ভিডিওটা? লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যদি মন চায় শেয়ারও করে দিও বন্ধুবান্ধবের কাছে, যারা যারা দেখছে না বা দেখেনি ভিডিওটা, তাদের কাছে শেয়ার করে দাও। মন খুলে ভিডিওটা দেখো। মর্কট, তোর বুকের পাঁজরে আমার বাদে না এরকম করে গুড়িয়ে দেবো তোর পাঁজরটাকে, তোর পাঁজরটাকে করে গুড়িয়ে। তোর অচিন পাখি আমি যখন ওড়াতাম, তখন একজনের খুব ভালো লাগতো। হ্যাঁ, এখন যার যার চরণে তোর মাথা নমন করে রেখেছিস, আসবটি আছে কিন্তু। আমার এটা খুব ভালো লাগে বলতে, আমারও ঘরে আসবটি আছে। আর আমার হাজব্যান্ড আজকে কাতলা মাছ এনেছে, চলো তোমাদেরকে একটুখানি দেখাই। মোটামুটি সকালে চাউমিন টাউমিন খাওয়ার পর একদম রান্নাঘর ক্লিন হয়ে গেছে, মানে সব রেডি, সব সব টোটাল রেডি। আর এই দেখো এনেছে কাতলা মাছ, পেটি, বেঙ্গালুরু থেকে সে পেটি দেখিয়েছিল, এখন আমিও পেটি দেখাচ্ছি। পেটি দেখো, কত দেখে মাছের জল না আমার একটু ঘেন্না ঘেন্না লাগে, কত বড় বড় পেটি, পেটি পেটি। তারপরে এনেছে মাছের ডিম, দেখো মানে একদম তাজা মাছ, তাজা মাছের মানে ডিমটুকুও দিয়েছে। 2টো পেটি, 3টে পেটি, 3টে গাদা, 6 পিস। একবারই খায়, একবেলা খায়, তারপরে খায় না। এনেছে, দেখি কি করি না করি। সকালে মাম্পির চাউমিন করেছে, তার একটা ভিডিও করেছি, সেটাও যাবে।
টাটা, বাই বাই।